morning everyone, and let's begin our class today. So today we are going to discuss about phrasal verbs, okay? So as you know, phrasal verbs are extremely important for the examinations. In whichever examination you appear for, this is one thing that is sure to be there in some form or the other. You are going to get these in case of if you are attempting error corrections, you can expect phrasal verbs to be there, or in case of sentence fillers or sentence improvements, close passages, and whatnot. So, a very important chapter. Okay. So, আমরা এর আগেও ফ্রেজাল ভার্ব নিয়ে একদিন আলোচনা করেছিলাম। সেটা মূলত ছিল WBCS পরীক্ষার প্রিলিমিনারিতে যে প্রশ্ন এসেছিল সেই কিছু আমি এর আগের বার আপনাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে আবার আমরা ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করব, বাট আজকের আলোচনাটা মূলত থাকবে এসএসসি সিজিএল এবং সিএইচএসএল কে বেস করে। তো কিরকম ধরনের প্রশ্নে ফ্রেজাল ভার্ব আসে সেগুলো আমরা দেখব, এবং খুব গুরুত্বপূর্ণ কিছু ফ্রেজাল ভার্ব আছে এবং সেগুলো কোথায় কিভাবে কাজে লাগাতে হবে সেগুলো নিয়েও আজকে আমরা আলোচনা করতে চলেছি। তো লেটস বিগিন। আচ্ছা, বিফোর উই begin with the exercises, let me just give you a very gist or a gist introduction of what phrasal verbs are. আপনারা জানেন অবশ্যই, বাট তাও আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিচ্ছি। ফ্রেজাল ভার্ব হচ্ছে বেসিক্যালি একটা ভার্বের সাথে একটা প্রেপোজিশন অথবা একটা অ্যাডভার্বের কম্বিনেশন। শুধু একটা ভার্বের একটা পার্টিকুলার মানে হয়, তার সাথে যদি একটা প্রেপোজিশন অথবা অ্যাডভার্ব জুড়ে যায়, তাহলে ওই কম্বিনেশন ভার্ব যেটা তৈরি হলো সেটাকে আমরা অনেক সময় যেই নামটা দিয়ে থাকি সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। ঠিক আছে, আমরা যখন প্রেপোজিশন করেছিলাম তখন দেখেছিলাম যে প্রেপোজিশনকে আনা হয়েছে একটা ভার্বের সাথে জুড়ে দেওয়া হয়েছে কি উদ্দেশ্য নিয়ে, সো দ্যাট একটা পার্টিকুলার অবজেক্ট সেইটা সেন্টেন্সের মধ্যে জুড়তে পারে। এবং সেই সংক্রান্ত আলোচনা আমরা অনেক সময় করেছিলাম যে বিশেষ বিশেষ ধরনের ফ্রেজাল ভার্বের সাথে বিশেষ বিশেষ ধরনের অবজেক্ট আসে। তো একটা ভার্ব, তার সাথে একটা প্রেপোজিশন, সেটার সাথে একটা পার্টিকুলার ধরনের অবজেক্টই আপনারা কিন্তু ইউজ করবেন। কেননা যেই মুহূর্তে ভার্বের সাথে যে প্রেপোজিশনটা আছে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন কিন্তু ফ্রেজাল ভার্বের মানেটাই চেঞ্জ হয়ে গেল। সেই ক্ষেত্রে তখন যে অবজেক্টটা আসবে সেটাও অন্যরকম হবে। নাও কামিং ব্যাক টু ফ্রেজাল ভার্বস, যখন আমরা অ্যাকচুয়াল ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করছি তখন আমরা দেখি যে মূলত দুই ধরনের হয়। একটাকে বলা হয় ট্রানজিটিভ আর একটাকে বলা হয় ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ সেই ধরনের ফ্রেজাল ভার্বগুলোকে আমরা বলবো যার পরে আপনারা একটা অবজেক্ট এক্সপেক্ট করতে পারেন। ঠিক আছে, তো আমি যদি বলি she gave up dancing or she gave up painting, গেভ আপ মানে হচ্ছে ত্যাগ করা বা কোনো একটা হ্যাবিট কে ছেড়ে দেওয়া। ঠিক আছে, এবার তারপরে এই যে ডান্সিং বা পেন্টিং বলছি, আপনাদের মনে হতে পারে যে এটা একটা ভার্ব, বিকজ ভার্ব ডান্স তার সাথে আইএনজি যোগ করে কন্টিনিউয়াস টেন্সে ডান্সিং, কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হয় যে আইএনজি যোগ করে শুধু কন্টিনিউয়াস টেন্স তৈরি হয় না, একটা জেরান্ডও তৈরি হয়। ঠিক আছে, এর জন্য বলছি বিকজ জেরান্ডটা কিন্তু একটা নাউনের মতন সেই ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, এবং সেই ক্ষেত্রে ইট ইজ গোয়িং টু বিহেভ লাইক আ নাউন, অর উই আর গোয়িং টু ট্রিট দ্যাট বি প্লাস আইএনজি যেটা তৈরি হলো সেই জেরান্ডটাকে আমরা একটা নাউন বলে ট্রিট করতে পারি, এবং কোনো কোনো ক্ষেত্রে নাউন অবজেক্ট হিসেবেও ট্রিট করতে পারি। তো যখন বলা হচ্ছে শি গেভ আপ ডান্সিং অর শি গেভ আপ পেন্টিং, তার মানে ডান্সিং বা পেন্টিংটাকে আমি একটা কাজের নাম হিসেবে ধরছি, একটা অ্যাকশনের নাম হিসেবে ধরছি, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ধরছি। ঠিক আছে, একটা জনরা অফ আর্টস অর আ জনরা অফ পারফর্মিং আর্টস হোয়াট এভার আমি সেটাকে ধরছি। সো we can consider that as a noun or more so like a noun object. তাহলে এই যে গেভ আপ এলো, গেভ আপ এর পরে আমি নাউন বা জেরান্ড যাই একটা আনলাম অবজেক্ট হিসেবে, তাহলে কি হলো, ফ্রেজাল ভার্বটা একটা অবজেক্ট নিতে পেরেছে। এই ক্ষেত্রে আমরা ফ্রেজাল ভার্বটাকে বলবো একটা কি ধরনের ফ্রেজাল ভার্ব না, ট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব,
যে যেই ফ্রেজাল ভার্বের পরে একটা অবজেক্ট আসবে, কিন্তু ধরুন একটা ফ্রেজাল ভার্ব এলো একটা সেন্টেন্সের মধ্যে, কিন্তু তারপরে কোনো অবজেক্ট এলো না, সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলবো ইনট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব। দু রকম ভাবেই কিন্তু সেন্টেন্সে থাকতে পারে, ঠিক আছে? সো ডু নট এক্সপেক্ট দ্যাট ইট ইজ অনলি দেয়ার অর ইট উইল অনলি বি দেয়ার ইন আ সেন্টেন্স টু ব্রিং অ্যালং আ নাউন অবজেক্ট। দেয়ার ইজ আ পসিবিলিটি কি ফ্রেজাল ভার্ব আসবে কিন্তু তারপরে কোনো নাউন অবজেক্ট থাকবে না। যদি আমি বলি মাই কার ব্রোক ডাউন, যে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, চলতে চলতে থেমে গেছে, চলতে চলতে বন্ধ হয়ে গেছে, তো আমি কি বললাম? আওয়ার, সাপোজ বললাম আওয়ার কার ব্রোক ডাউন, ঠিক আছে? যদি এইটাও বলি আওয়ার কার ব্রোক ডাউন ইন দ্য মিডল অফ দ্য রোড, তাও মিডল অফ দ্য রোড কথাটা কিন্তু হচ্ছে কোথায়, মানে অ্যাডভার্ব বোঝাচ্ছে, সেটা কিন্তু অবজেক্ট হলো না। ওটাকে বাদ দিয়েও যদি বলি তাহলে এটাই হচ্ছে আওয়ার কার ব্রোক ডাউন। এই যে ব্রোক ডাউন বলছি, ঠিক আছে, এই ব্রোক ডাউন, ব্রেক ডাউনের ফার্স্ট ফর্ম, এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। তো ফ্রেজাল ভার্ব এলো, তারপরে কিন্তু কি এলো না? অবজেক্ট এলো না। তো অনেক ক্ষেত্রে এরকম ভাবেও আপনারা পাবেন, কোনো কোনো ক্ষেত্রে একটা ফ্রেজাল ভার্বের পরে একটা অবজেক্ট থাকবে, কোনো ক্ষেত্রে থাকবে না, ঠিক আছে? তো এটাকে মাথায় রেখে এবার আমরা আমাদের এক্সারসাইজ গুলো দেখবো এবং দেখবো কিরকম কিরকম ভাবে আমরা এগুলোর অ্যাপ্লিকেশন এক্সপেক্ট করতে পারি পরীক্ষাতে। সো দ্য ভেরি ফার্স্ট ওয়ান, অথবা প্রথম 6টা যেই ধরনের প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ফর্মে। সেন্টেন্স ফিলার্স আমরা করেছি। সেন্টেন্স ফিলার্স এর মধ্যে আমরা অনেক কিছু করেছি, যেমন প্রোনাউন, প্রেপোজিশন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ ইত্যাদি। সেরকমই ফ্রেজাল ভার্ব দিয়েও কিন্তু সেন্টেন্স ফিলার্স বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে। ওকে, যেমন এখানে বলা আছে ফিল ইন উইথ দ্য রাইট ফ্রেজাল ভার্ব। ডব্লিউবিসিএস পরীক্ষাতে পার্টিকুলারলি বলে দেয়, প্রিলিমিনারি এক্সামিনেশন এটলিস্ট বলেই দেয় যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আ ফ্রেজাল ভার্ব, ওকে, অর উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, এরকম ভাবে বলাই থাকে। তো সেই ক্ষেত্রে ইজি হয়ে যায়। যদি নাও বলা থাকে, ধরুন অন্য কোনো একটা পরীক্ষাতে এসছে, অনেক সময় দেখবেন ব্যাংকিং এর পরীক্ষাতে ডাবল ব্ল্যাঙ্ক কিনা সেন্টেন্সেস থাকে, সেই ক্ষেত্রেও থাকতে পারে। বা এসএসসি সিজিএল সিএইচএসএল এ এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতেই পারে, যেটার মধ্যে আপনারা ফ্রেজাল ভার্ব এক্সপেক্ট করতে পারেন। কি বলা আছে প্রথম সেন্টেন্সটা? she dash she dash as a sympathetic person. She dash as a sympathetic person. এটা কি হবে আপনাদের কি মনে হচ্ছে? আমাদের অপশন কি কি আছে? gave in, came across, fill up, fell down। এই চারটের মধ্যে থেকে কোনটা আপনাদের মনে হচ্ছে যেটা হতে পারে? প্রত্যেকটাই এক একটা ফ্রেজাল ভার্ব, প্রত্যেকটারই এক একটা নির্দিষ্ট মানে আছে এবং ইউজেজ হয় পার্টিকুলার সেন্সে। শিলিগুড়ি, would you like to try? Please make an attempt. হ্যাঁ বলুন শিলিগুড়ি। হ্যাঁ শুনতে পাচ্ছি আপনাকে, বলুন। ম্যাডাম অপশন 4 ফেল ডাউন। আপনি বলছেন অপশন 4, বাঁকুড়া বলছে অপশন 4, শিলিগুড়ি কি বলছেন? থেকে 2। মালদা থেকে বলছে 2। ওকে, and what about শিলিগুড়ি? শিলিগুড়ি was trying অপশন 2। option 2. The answer is option 2, ঠিক আছে, came across। আমি প্রত্যেকটা একবার বলছি, এবার মিলিয়ে দেখা যাক কোনটা হলো না এবং কোনটা হলো এবং কেন হলো। প্রথমত gave in, ঠিক আছে, gave in মানে হচ্ছে সারেন্ডার করা, প্রেসারের সামনে নতি স্বীকার করা, কাউকে যদি প্রেসারাইজ করা হয়, ঠিক আছে, ফোর্স করা হয় কোনো কিছু করতে,
কেউ রেজিস্ট করলো করলো করলো, আলটিমেটলি আর সেই জিনিসটা ধরে রাখতে পারলো না, সেই রেজিস্টেন্সটা ধরে রাখতে পারলো না। সো গেভ ইন মানে সারেন্ডার করলো, নতি স্বীকার করলো, দ্যাট ইজ গেভ ইন। কেম অ্যাক্রস মানে কি? কেম অ্যাক্রস মানে হচ্ছে মনে হওয়া, যে তাকে দেখে মনে হচ্ছে। ঠিক আছে, এই ক্ষেত্রে কেন সেটা মিলে যাচ্ছে? she came across as a sympathetic person, মানে তাকে দেখে মনে হচ্ছে as a sympathetic person, তাকে একজন sympathetic person বলে মনে হচ্ছে। ঠিক আছে, এবং এই যে as কথাটা আছে না, এটা কিন্তু একটা হিন্ট। ওকে, এবং came across এর পরে as একটা থাকবে। সো came across as a sympathetic person যেমন আছে, as a friendly person হতে পারতো। ঠিক আছে, অর অ্যাজ আ স্ট্রিক্ট ইন্ডিভিজুয়াল হতে পারতো, তাকে দেখে মনে হচ্ছে তিনি একজন খুব মানে রাগী মানুষ, অথবা ভীষণ ফ্রেন্ডলি একজন পার্সন, অনেক কিছুই মনে হতে পারে। তো অ্যাজ কি ধরনের পার্সন সেটার একটা উল্লেখ থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে এরকমই আমরা মনে হয় যে কোনো কিছু দেখে মনে হচ্ছে, সো কেম অ্যাক্রস অ্যাজ ফ্রেন্ডলি, ঠিক আছে, অর জোভিয়াল। ওকে, এরকম ভাবে হয়। ফিল আপ কেন হলো না? ফিল আপ মানে হচ্ছে কোনো কিছুকে পূরণ করা, যেমন আমরা কি ফিল আপ করি, ডকুমেন্টস, ফর্ম ইত্যাদি। ঠিক আছে, সেটা হচ্ছে ফিল আপ করা, মানে টু মেক কমপ্লিট অর টু কমপ্লিট আ ডকুমেন্ট অর সামথিং। আবার অনেক সময় ফিল আপের আরেকটাও মানে হতে পারে যে কারুর হয়ে সাবস্টিটিউট হিসেবে কাজ করা, টু সার্ভ অ্যাজ আ সাবস্টিটিউট। সাপোজ আপনার কোনো একজন কলিগ ছুটিতে গেছে, তার হয়ে আপনি একটা কাজ করে দিলেন, সো ইউ ফিল্ড আপ ফর দ্যাট পোস্ট অর ফর দ্যাট জব, সেই কাজটার জন্য আপনি সাময়িকভাবে সেই কাজটা করে দিলেন। ঠিক আছে, তো দ্যাট ইজ, সেটাও ফিল আপের কোনো কোনো ক্ষেত্রে মানে হয়। ফিল আপের আরো আছে ইউজেজ, যেটা আমরা পরে আরো কোয়েশ্চেনটা আছে সেখানে দেখবো, খুব ইম্পর্টেন্ট কিন্তু বাই দ্য ওয়ে এইটা। আর ফেল ডাউন তো পড়ে যাওয়া হবে না, সো দিস ওয়ান। নেক্সট নাম্বার 2, পূর্ত ভবন or Asansol. I can see a lot of new faces today and I'm so glad to see all of you. Please try. Yes, Asansol, can we have the answer from you? Absolutely. হ্যাঁ বলুন আসানসোল। 3 নাম্বারটা মনে হচ্ছে না। 3 নম্বরটা মনে হচ্ছে পুট অফ, এইটা বলছেন তো? ম্যাম আচ্ছা, মালদা থেকে 2 ম্যাডাম 2 ম্যাম, বাঁকুড়া থেকে 2, মালদা থেকে ম্যাম 2, মালদা থেকে 2, বাঁকুড়া থেকে 4, তাই তো? আসানসোল 3। তো আমরা সবগুলোরই মোটামুটি পেয়েছি উত্তর, সবগুলোর থেকেই কেউ না কেউ কোনো না কোনোটাকে চুজ করেইছেন। Well, the correct answer is this one, put by. ঠিক আছে, put by এর মানে হচ্ছে সেভ মানি ফর ফিউচার। ওকে, লিখে নেওয়া যাক খুব তাড়াতাড়ি, সেভ মানি ফর ফিউচার। দেখুন এখানে এমার্জেন্সি কথাটা বলা আছে, ঠিক আছে, এবং অলওয়েজ, এটা দেখে বোঝাই যাচ্ছে যে কাউকে কেউ উপদেশ দিচ্ছে, অ্যাডভাইস দিচ্ছে। সেন্টেন্স দেখে পড়ে আপনাদের বুঝতে হবে যে সেন্টেন্সটার টোনটা কি। এটা একটা অ্যাডভাইস দেওয়া হচ্ছে কাউকে, যে উচিত সব সময় কি করা উচিত, কিছু টাকা বাঁচিয়ে রাখা উচিত, আলাদা করে সরিয়ে রাখা উচিত এমার্জেন্সি পারপাসের জন্য। এবং পুট বাই কথাটার মানেটাই হচ্ছে ফিউচার ইউজের জন্য কিছু সঞ্চয় বা কোনো জিনিসও হতে পারে, সেটাকে আলাদা করে রেখে দেওয়া, টু কিপ অ্যাসাইড সামথিং ফর ফিউচার ইউজ। ওকে, দ্যাট ইজ দ্য মিনিং অফ পুট বাই। বাকিগুলো কেন হলো না একবার দেখে নেওয়া যাক। টেক আফটার এর মানে হচ্ছে টু রিজেম্বল। ওকে, যদি আমি বলি যে শি টুক আফটার হার মাদার, ঠিক আছে, শি টুক আফটার হার মাদার, তার মানে তাকে দেখতে বা তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো তার মায়ের মতন। ওকে, বা হি টুক আফটার হিজ ফাদার, তার মানে সেই ছেলেটিকে দেখতে বা সেই ব্যক্তিটিকে দেখতে তার বাবার মতন বা তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো তার ফাদারের মতন। দ্যাট ইজ টেকিং আফটার। ঠিক আছে, রিজেম্বলেন্স ইন অ্যাপিয়ারেন্স হতে পারে, ইন ক্যারেক্টারিস্টিক্স হতে পারে।
ইন বিহেভিয়ারিয়াল ট্রেটস হতে পারে, সেটা হচ্ছে টু টেক আফটার। কল ফর মানে কি? কল ফর মানে হচ্ছে ডিমান্ড অর নিড অর আস্ক ফর। যেমন আমরা অনেক ক্ষেত্রে বলি such situations call for desperate measures, মানে এমন কিছু পরিস্থিতি আসে যখন কিনা খুব ডেসপারেট বা আর্জেন্ট মেজার্স নিতে হয় বা আর্জেন্ট ব্যবস্থা নিতে হয় কোনো কোনো ক্ষেত্রে। তো কল ফর এর মানে হচ্ছে আস্ক ফর বা নিড, ঠিক আছে। আর পুট অফ মানে কি একটা ছিল পুট অফ এরও অনেকগুলো মানে হতে পারে। একটা পুট অফ মানে হচ্ছে সরিয়ে রাখা, মানে ডেলিভারি কোনো কাজকে কাজটা সময় না করে আমি যদি কাজটাকে সরিয়ে রেখে দিই তাহলে সেটা হবে পুট অ্যাওয়ে দ্যাট টাস্ক অর পুটিং অ্যাওয়ে দ্যাট টাস্ক। মানে সেই কাজটাকে আমি পোস্টপোন করলাম অথবা ডিলে করলাম অথবা টু কিপ অ্যাসাইড ইট ফর সাম টাইম, সময় মতো না করে সেটাকে সরিয়ে রেখে দেওয়া, এটা একটা পুট অফ এর মানে হতে পারে। 2 নম্বর পুট অফ এর মানে হতে পারে কাউকে ডিসকারেজ করা বা কাউকে কোনো কাজ করার থেকে আটকানো, সেটাও একটা পুট অফ এর মানে হতে পারে। 3 নম্বর পুট অফ এর মানে হতে পারে কাউকে অ্যাট্রাকশনের উল্টোটা, মানে রিপেল করে দেওয়া, ঠিক আছে। এমন কোনো কিছু কেউ দেখলো যে তার সেটা দেখে মানে সে তার মনে একটা বিরক্তি বা একটা অস্বস্তি জন্মালো, ঠিক আছে, একটা ডিসপ্লিজড হয়ে গেল কেউ একজন, ঠিক আছে। প্লিজ এর উল্টো ডিসপ্লিজ, দ্যাট ইজ অলসো পুট অফ। সো ওয়ান ক্যান গেট পুট অফ বাই সামবডিজ বিহেভিয়ার। কেউ যদি খুব রুডলি কথা বলে বা বিহেভ করে, তাকে দেখে বাকিরা কি হবে, আদার্স উইল বি পুট অফ বাই দ্যাট পারসনস বিহেভিয়ার। ওকে, সো পুট অফ এর অনেক মানে হতে পারে। সো আমাদের তাহলে আনসারটা হলো নাম্বার 4। তারপরে নাম্বার 3 খুব সোজা, কে বলবেন? কল্যাণী, ক্যান উই হ্যাভ দি আনসার ফ্রম ইউ দিস টাইম? ভেরি কুইকলি, কল্যাণী। হ্যালো ম্যাম, মালদা থেকে 4। হ্যাঁ বলুন, 4। ইয়েস মালদা, অ্যাবসলিউটলি কারেক্ট, পুট আউট। খুব ভালো। পুট আউট মানে হচ্ছে নিভিয়ে দেওয়া বা টু এক্সটিংগুইশ। ওকে, পুট আউট দ্য ফায়ার, পুট আউট দ্য ফায়ার কে বুঝিয়ে দেওয়া, নিভিয়ে দেওয়া। টু এক্সটিংগুইশ ইজ পুট আউট। ওকে, আর বাকিগুলো কি? পুট ইন হচ্ছে কোনো কিছুকে অ্যাড করা। আমি যদি বলি পুট ইন মোর এফর্ট, মানে আরো আরো এফর্ট দাও কোনো একটা কিছু অ্যাচিভ করার জন্য, ইউ শুড পুট ইন মোর এফর্ট, ঠিক আছে। সো পুট ইন মানে টু অ্যাড ইন। পুট অন মানে হচ্ছে গেন করা। আমরা বলি না আই হ্যাভ পুট অন আ লট অফ ওয়েট, মানে আমি অনেক ওয়েট গেইন করেছি, ঠিক আছে। বা somebody has put on a lot of responsibilities on himself, মানে নিজের ঘাড়ে অনেক দায়িত্বর ভার নিয়ে ফেলেছে, দ্যাট ইজ পুট অন। তো পুট অন কিছু নেওয়া। ফিল ইন अगेन, ফিল আপ এর মতন ভরা, ভর্তি করা। ওকে, তো কোনোটা না, দিস ওয়ান, নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 কি আছে? I am afraid we have dash of apple juice. Will you? Now, will an orange juice do? Ma'am, number 4. Ma'am, Very, option 4. absolutely Run out. correct. শিলিগুড়ি, absolutely correct, absolutely correct. Run out, খুব ভালো। রান আউট মানে হচ্ছে এক্সস্টেড, ঠিক আছে। এক্সস্টেড মানে কোনো কিছু একটা শেষ করে ফেলা, পুরোপুরি ব্যবহার করে ফেলা, এক্সস্টেড। এক্সস্টেড, ওকে। সো we have run out of apple juice মানে we have exhausted, মানে যা ছিল স্টকে সেই পুরোটাই কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এবং তারপরে অফার করা হচ্ছে যে তাহলে কি অরেঞ্জ জুস চলবে, ঠিক আছে। আচ্ছা, একটা কথা এখানে বলে দিই, অরেঞ্জ জুসটার আগে এখানে একটা অ্যান আছে, যদিও এটা একটা জিনিসের একটা কমোডিটির নাম। আমরা এখানে কিছু কিছু ক্ষেত্রে, আমি যখন পড়িয়েছিলাম, এটা একটা অন্য প্রসঙ্গেই চলে যাচ্ছি কারণ আপনাদের হয়তো ডাউট হতে পারে, অরেঞ্জ জুস ইজ আ নেম অফ আ মেটেরিয়াল সাবস্টেন্স, ইজন্ট ইট?
কিন্তু অ্যান অরেঞ্জ জুস মানে হচ্ছে যে বলছে তার সে হয়তো স্পেসিফিক্যালি বলছে যে একটা মানে কোনো একটা পার্টিকুলার জুস হয়তো বাড়িতে রয়েছে ব্র্যান্ডের বা কিছু, তো সেইটার ক্ষেত্রে আমি অ্যান অরেঞ্জ জুস বলতে পারি, বাট আদারওয়াইজ বললে আমি অরেঞ্জ জুস বলবো। সিন্স ইট ইজ আনকাউন্টেবল, তার আগে কিন্তু সাধারণত একটা এ বা অ্যান বসবে না। ওকে, আচ্ছা বাকিগুলো কেন হলো না দেখা যাক। হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্রেকআউট? ব্রেকআউট মানে হচ্ছে সাডেনলি কিছু শুরু হয়ে যাওয়া। ব্রেকআউট কথাটা আমরা কিসের কিসের জন্য ব্যবহার করি? আ ফায়ার ব্রোক আউট, আ রায়ট ব্রোক আউট। তো মনে রাখবেন ব্রেকআউট দিয়ে ফায়ার অর রায়ট যেগুলো হঠাৎ করে শুরু হয়ে যায়, একটা দাঙ্গা লেগে গেল ধুম করে, কোথাও একটা আগুন ধরে উঠলো, ঠিক আছে, সো ব্রোক আউট বলা যেতে পারে। ঠিক আছে, পাস্ট অফ এর মানে তো জানাই আছে সকলের, যে কারোর মৃত্যু হওয়াকে আমরা বলি পাস্ট অফ। কিপ আপ মানে হচ্ছে টু মেনটেন আ পেস। ঠিক আছে, যদি আমি কাউকে বলি যে কিপ আপ দ্য গুড ওয়ার্ক, তার মানে মেনটেন দ্য গুড ওয়ার্ক অর মেনটেন দ্য পেস অফ সামথিং। ওকে, আর এগুলো তো কোনোটাই না, সো রান আউট। কামিং টু নাম্বার 5, কি হবে? হি ড্যাশ দ্য লো পে। লো পে মানে হচ্ছে এই ক্ষেত্রে স্যালারির কথা বলা হয়েছে। র্যান আফটার, কেউ যদি খুব কম স্যালারি পায় তার পেছনে কি দৌড়াবে কম স্যালারির পেছনে? লিপড অ্যাট, লেফট অ্যাটও হবে না। লেফট অ্যাটের মানে হচ্ছে কোনো কমপ্লেন কিছু। অ্যাবাউট, আচ্ছা লেফট অ্যাটটা বলে নি, এটা হবে না, তাহলে র্যান আফটার হলো না, লেফট অ্যাটও হলো না। কমপ্লেন অ্যাবাউট কমপ্লেন অ্যাবাউট বলছি। টু, লেফট, আচ্ছা মালদা বলেছে 3 আর পূর্ত ভবন বলেছে 2। ওকে, আগে লেফট অ্যাটটা বোধহয় আমি কার থেকে পেলাম, শিলিগুড়ি। এটা আগে বলে দিই, লেফট অ্যাটটা হবে না। কেন হবে না? লেফট অ্যাটের মানে হচ্ছে টু অ্যাকসেপ্ট সামথিং ইগারলি, আগ্রহ ভরে বা উৎসাহ ভরে কোনো কিছুকে একটা অ্যাকসেপ্ট করে নাও, মানে উইদাউট ইভেন মানে কি বলবো কমপ্লেনিং অর উইদাউট ইভেন মানে ফাসিং অ্যাবাউট, মানে একেবারে আনন্দ সহকারে কোনো কিছুকে গ্রহণ করা। লিপ মানে কি? জাম্প করা, তাই তো, কোনো কিছুর দিকে একটা জাম্প করা। সো লেফট অ্যাট সামথিং মানে হচ্ছে ইগারলি কোনো কিছুকে একটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া। ওকে, তো লো পে দিকে কি আমরা জাম্প করব খুব আনন্দ সহকারে? না তো, তাহলে এটা হবে না। ম্যাম 3 হবে। 3 হবে। 3 ইজ দ্য কারেক্ট আনসার। দেখুন, যদি আমি কমপ্লেন্ট অ্যাবাউট বলি তাহলে হি কমপ্লেন্ট অ্যাবাউট দ্য লো পে, এটা ঠিক হচ্ছে না। কমপ্লেন অ্যাবাউট থেকেও ভালো হচ্ছে যদি আমি বলি গ্রাম্বলড অ্যাট। ঠিক আছে, হি গ্রাম্বলড অ্যাট দ্য লো পে। গ্রাম্বল কথাটার মানে কি? কমপ্লেন অ্যাবাউট সামথিং। ঠিক আছে, আর এই যে অ্যাট কথা বললে ঠিক এই জিনিসটা আসবে না। ওকে, সো এই অ্যাটটার প্রয়োজন আছে এখানে। ওকে, সো দিস ইজ গোইং টু বি অ্যাট দ্য লো পে। ওকে, আচ্ছা, আর কমপ্লেন অ্যাবাউট তো হবে না, কেননা ফর্মটা ঠিক নেই। কমপ্লেনটা হতে পারতো, আমি বলছি না কমপ্লেনটা হবে না। দেখুন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, ঠিক আছে, যদি প্রেজেন্ট টেন্সে বলতে হয় তাহলে বলতে হবে হি ইজ কমপ্লেনিং, হয় বলতে হবে, অথবা হি কমপ্লেন্স, তাই না? কেননা কমপ্লেনের ফর্মটা ঠিক নেই। যদি হি এর সাথে মেলাতে হয় তাহলে আমাকে বলতে হবে কমপ্লেন্স, মানে সে কমপ্লেন করছে, অথবা কমপ্লেন করে চলেছে, তাহলে বলতে হবে ইজ কমপ্লেনিং অ্যাবাউট, অথবা যদি পাস্ট টেন্সে বলতে হয় তাহলে বলবো কমপ্লেন্ড অ্যাবাউট। এটা হতে পারতো, কিন্তু এইটা ফর্মটা ঠিক নেই। এ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে আমরা কিরকম ভাবে দেখেছি জিনিসগুলো ম্যাচ করে, আই, উই, অথবা আমি যদি বলি আই বা উই বা ইউ, বলবে হ্যাভ, হি,
she কি বলবে? has, ঠিক আছে? এরা বলবে play, এ বলবে plays, তাই না? So please remember the form of the verb that should be used. This is extremely important. Please do not ignore the form of the verb. দুটো জিনিস সবসময় আমি প্রথম থেকে বলে আসছি আমার ক্লাসে, দুটো জিনিস অবশ্যই মনে রাখবেন। যেটা সাবজেক্ট সেটা সিঙ্গুলার কি প্লুরাল, ঠিক আছে? এবং সে ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন না থার্ড পারসন, এই দুটো জিনিস সবসময় খেয়াল রাখবেন। এই দুটোর উপরে পুরোপুরি ডিপেন্ড করছে ভার্বটা কি হচ্ছে। এবং গতকালের ক্লাসেও আমি বলেছিলাম, আজকে আবার বলছি, আমার যে প্রোনাউনের ক্লাস হয়েছিল সেখানে আমি নাউন কেস ধরে চার্ট দিয়েছিলাম প্রোনাউনের। প্লিজ go back and see that video. Okay, that is going to be extremely helpful for you. ওখানে একদম ধরে ধরে বলা আছে কোনটা কিরকম ভাবে রিঅ্যাক্ট করে। So look at that chart. Okay, আচ্ছা। grumbled মানে হচ্ছে complain about something, ঠিক আছে? grumbled মানে, এবং দেখুন এখানে grumbled আছে, ঠিক আছে? তো গ্রাম্বলটা মিলে গেল। যদি এখানে গ্রাম্বল বলতাম তাহলে আবার মিলতো না, তাহলে কমপ্লেনের মতনই সমস্যা হতো। তাহলে হয় বলতে হতো গ্রাম্বলস অর গ্রাম্বলিং, এরকম বলতে হতো। পাস্ট টেন্স ইজ অ্যান ইকুইলাইজার। তার আগে ফার্স্ট পারসন থাকুক কি সেকেন্ড পারসন থাকুক থার্ড পারসন থাকুক ম্যাটার করে না। যেই পাস্ট টেন্সে চলে আসলো যে কোনো কিছুর সাথে পাস্ট টেন্স চলে যাবে। বাকিগুলোকে দেখুন যা আছে মিলছে না এমনিতেই। গ্রাম্বলড আর কমপ্লেন নিয়ে আমাদের সমস্যাটা হয়েছিল, এটা ফর্মের জন্য মিললো না, কেননা এটা প্রেজেন্ট টেন্সে এটার সাথে ম্যাচ করছে না। কিন্তু এটা যেহেতু পাস্ট টেন্সে আছে আর এটার মানেটাও একই, কমপ্লেন্ড অ্যাবাউট সামওয়ান হতে পারে অথবা সামথিং হতে পারে, দুটোই চলতে পারে, ঠিক আছে? বোথ ক্যান বি সেড। ওকে, আর যেহেতু গ্রাম্বলড আছে তাই এটার সাথে ম্যাচ করে গেল। ওকে, নাম্বার 6, the Bar Council of India is currently faced with মানে challenged with, okay, the mammoth task. mammoth মানে কি? এলিফ্যান্টের এক্সটিংক্ট কাজিন। ওকে, অনেক আগে যেই হাতিরা ছিল, প্রিমিটিভ এলিফ্যান্টস, বড় বড় দাঁত। তো ম্যামথ মানে হচ্ছে হিউজ, হিউমঙ্গাস, মানে এখনকার এলিফ্যান্টের থেকে কয়েক গুণ বিশাল বড় সাইজের। তো ম্যামথ টাস্ক যখনই আপনারা দেখবেন তার মানে ওটা হচ্ছে হিউজ টাস্ক। ওকে, ম্যামথ টাস্ক মানে হচ্ছে হিউজ টাস্ক। হিউজ টাস্ক অফ ড্যাশ ফেক লয়ার্স। কি হবে বলুন? ফেক লয়ার্স। বার কাউন্সিল কি করে? বার কাউন্সিলের কাজ হচ্ছে যারা ল পাস করে তাদেরকে কোর্টে প্র্যাকটিস করার জন্য একটা রেজিস্ট্রেশন প্রোভাইড করা, তাই না? একটা প্রসিডিয়ারের মাধ্যমে, এবং অ্যাকনলেজ করা যে আচ্ছা এ পুরো প্রসিডিয়ার মেনে পাস করেছে, পরীক্ষা দিয়ে পাস করেছে, এবং দিস পারসন ক্যান বি গিভেন দিস অথরিটি, অর তাকে এইটা রেজিস্ট্রেশনটা দেওয়া যেতে পারে যে প্র্যাকটিস করতে পারে। কিন্তু যারা ফেক লয়ার্স হবে তারা তো ইলিগালি প্র্যাকটিস করছে, তো তাদেরকে কি করবে বার কাউন্সিল? সেই কথাটাই চাইছে এখানে। কি করতে হবে তাদেরকে? ম্যাম মালদা থেকে হবে 4, মালদা বলছে অপশন 4, অপশন, আর ইয়ে বলছে কল্যাণী বলছে 3। আচ্ছা, বাকিরা? শিলিগুড়ি 1, absolutely correct. Number 1 is the correct answer. 1 is the correct answer, Shiliguri. Well done. What is the meaning of weeding out? Weed মানে কি? WEED. weed মানে কি? আগাছা। ভেরি গুড। বাড়িতে যখন আপনারা গাছপালা টবে পোতেন, ফুল গাছ আছে, তার নিচে দেখেছেন কিছু জিনিস থাকে যেগুলো বাজে ঘাসের মতন হয়, তাই না? যেগুলো আগাছা টাইপের, মানে যেগুলো থাকলে কি হবে? গাছটার ক্ষতি হবে।
তাই না? তো ওইগুলোকে কি বলা হয়? উইড। ওকে, যেগুলোকে উপড়ে ফেলে দিতে হয়, বাদ দিয়ে দিতে হয়। এবং এখানে বার কাউন্সিলও সেটাই করার চেষ্টা করছে। তারা কি করছে? যারা আননেসেসারি এবং যারা ইলিগালি প্র্যাকটিস করার চেষ্টা করছে, মানে ফেক লয়ার্স, তাদেরকে উপড়ে বের করে দেবে, ফেলে দেবে। ঠিক আছে? শুধু পুল আউট করবে না, থ্রোয়িং আউট। উইডিং ইজ দ্য প্রসেস যেখানে উইডকে তুলে উপরে ফেলে দেওয়া হয়। ঠিক আছে? সো এই কমপ্লিট প্রসেসটা বলতে হবে। দেখুন বাকিগুলো কেন হলো না? উইডিং মানে হচ্ছে বাতিল করে দেওয়া, ছেটে ফেলা। ঠিক আছে? বাকি যদিগুলো বলতাম, যদি ড্রয়িং আউট মানে কি? যেমন যখন তাস খেলা হয় তো কার্ডস আর ড্রন, ইজন্ট ইট? কার্ডকে পুল করা হয়, তাই না? তো ড্র করা মানে হচ্ছে কোনো কিছুকে পুল করা। ওকে, পুলিং আউটও তাই, জাস্ট বার করে নিয়ে আসা। কিন্তু এখানে শুধু বার করে নিয়ে আসলে চলবে না, তাদেরকে তো ওখান থেকে রিমুভ করে দিতে হবে, তাই না? তাহলে কোনটা হবে? আর গিভিং আউট মানে কি? গিভিং আউট মানে হচ্ছে হ্যান্ডিং আউট, ডিস্ট্রিবিউট করা। চলবে না, তাহলে গিভিং আউট হলো না। গিভিং আউটের অনেক মানে আছে, ঠিক আছে, পরে বলছি। তাহলে এটার আনসারটা হবে উইডিং আউট। আর ড্রয়িং বা পুলিং এর জন্য হলো না, বিকজ তাহলে পুরো ব্যাপারটা কমপ্লিট হলো না, অ্যাকশনটা। ওকে, বার কাউন্সিলের এই অথরিটি আছে যে সে ছাঁটাই করে দিতে পারে, তার জন্য উইডিং হলো। আচ্ছা, কামিং টু দিস ওয়ান, গিভিং আউট ইজ অ্যান এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব। অনেক অনেক মানে হয়, আপনারা চাইলে নোট ডাউন করে নিতে পারেন। একটা গিভিং আউট মানে হচ্ছে কোনো কিছু এমিট করা। সাপোজ একটা মেশিন আছে বা একটা গাড়ি বা কোনো কিছু আছে, তার থেকে যদি খুব ধোঁয়া বেরোয়, ঠিক আছে, বা হিট জেনারেট হয়, সেটাও কি আমরা গিভ আউট বলতে পারি। ঠিক আছে? যদি আমি বলি যে দ্য রেডিয়েটর গেভ আউট আ লট অফ হিট, ঠিক আছে, সেটা বলা যেতে পারে। তার মানে দ্য রেডিয়েটর এক্স আ লট অফ হিট, এটা একটা বলা যেতে পারে। আবার আমি যদি বলি দ্য ইঞ্জিন গেভ আউট, ইঞ্জিন গেভ আউট মানে হচ্ছে ইঞ্জিনটা খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে যাওয়া, কোনো কিছু একটা চলতে চলতে খারাপ হয়ে যাওয়াটাও কেউ আমরা বলি গেভ আউট। বা কোনো একটা কিছু জিনিস চলতে চলতে বন্ধ হয়ে গেল, এক্সস্টেড হয়ে গেল, টায়ার্ড হয়ে গেল, সেই ক্ষেত্রে আমরা গেভ আউট বলতে পারি, মানে স্টপ ওয়ার্কিং হয়ে যেতে পারে। আর আরেকটা গেভ আউট মানে হচ্ছে মানে হ্যান্ড আউট অর ডিস্ট্রিবিউট। আই গেভ আউট দ্য লিফলেটস মানে আই ডিস্ট্রিবিউটেড দ্য লিফলেটস। তো গেভ আউট কিন্তু খুব জরুরি একটা ফ্রেজাল ভার্ব।